তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে যা চলছে এর নেপথ্যের কারণ খোঁজাটা আমাদের জন্য জরুরি। কারণ আমরা যদি নেপথ্যের কারণ ধরতে না পারি তাহলে সমাধান করা যাবে না। একসময় তাবলিগ জামাত নিয়ে আমরা যখন কথা বলতাম তখন অনেকে বলতেন যে ভাই আপনারা তো তাবলিগের লোকজন নয়, আপনারা এতে ইন্টারফেয়ার করেন কেন, এটা তাদের ইন্টারনাল বিষয়। কিন্তু না, আমি আগেও বলেছি তাবলিগ জামাত কারো নিজস্ব সম্পত্তি নয়। তাবলিগ জামাত যেহেতু নির্দিষ্ট কোনো পলিটিক্যাল পার্টি নয়, এটা ওপেন ফর অল, যে কেউ এখানে যেতে পারে, সময় দিতে পারে, ইত্যাদি ইত্যাদি, কথাও বলতে পারে, এটাই স্বাভাবিক। এবং এখন দেখেন পাবলিক জামাতের যে কার্যক্রম, এটা এর যে নেতিবাচক দিক, এতে জনগণ ভুক্তভোগী। সাধারণ জনগণ রাস্তাঘাটে ঠিকমতো চলাফেরা করতে পারছে না। কখন তাদের দুই গ্রুপের মধ্যে পড়ে সাধারণ জনগণ নিহত হয় এটা বলা যায় না। এবং তাদের কার্যক্রমের কারণে যানজট, এবং কেউ কেউ প্রধান উপদেষ্টা কার্যালয় ঘেরাও করতে চায়, এর অনেক পলিটিক্যাল ইমপ্লিকেশনস রয়েছে। এক গ্রুপ আরেক গ্রুপকে সরকারের আওয়ামী লীগের দালাল বলে। এখন একসময় আওয়ামী লীগের আনুকূল্য পাওয়ার চেষ্টা, যে না আমরাই বঙ্গবন্ধুর লোক, এই চেষ্টা দুই গ্রুপই করতো। এখন আবার আমরা কেউই আওয়ামী লীগ না, সেই চেষ্টা করে। আবার যে হামলা ঘটনা ঘটেছে তখন এক গ্রুপ বলে যে ছাত্রলীগের লোকজন, প্যান্ট শার্ট পরা লোকজন, তারা হামলা করেছে। মানে এটার একটা পলিটিক্যাল দিক রয়েছে। একসময় জামাত শিবিরকেও দায়ী করতো। এই দুই গ্রুপের যখন দ্বন্দ্ব শুরু হয় 2019 সালের দিকে, কিন্তু জামাত শিবিরকে দায়ী করেছে, আমি দেখেছি। অতএব আমাদেরকে কারণটা খোঁজাটা জরুরি, যে কি নিয়ে আসলে তাদের মধ্যে দ্বন্দ্ব এবং সমাধান কি, এটা আপনারাও মন্তব্য করে জানাবেন। দর্শক, আপনারা অলরেডি জেনে গিয়েছেন ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত সর্বশেষ খবর অনুযায়ী 3 জন বলা হলেও কোনো কোনো পক্ষ দাবি করছে, বা উপস্থিত অনেকে দাবি করেছে টঙ্গীতে, যে এটা 100-150 প্লাস হবে, যদিও এটা হাইপারবোল। কিন্তু বলছে তারা অনেক মানুষ আহত, হাত কাটা, অমুক তমুক। তবে একটা যে রক্তক্ষয়ী সংঘর্ষ, এতে তো কোনো দ্বিমত নেই। এবং সরকারেরও অতি জরুরি অনেক কাজ বাদ দিয়ে এখন তাদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করতে হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে সময় দিতে হচ্ছে, পুলিশের লোকজনকে অন্যান্য কাজ বাদ দিয়ে এখন এখানে সময় দিতে হচ্ছে। এবং কিছু কিছু রাজনৈতিক দল রয়েছে, তারা তাদের রাজনৈতিক কাজ বাদ দিয়ে এখন তাবলিগের সমস্যার সমাধানে বা দ্বন্দ্বে জড়াচ্ছে। মামুনুল হক সাহেবরা, চরমনে পীর সাহেবরা নাকি সেখানে আসছেন, এবং হাসনাত সার্জিসরাও এখন সালিশি করতে যাচ্ছেন। আমি জামাত এই বিষয়ে কথা বলছি, এর মানে এটার একটা জাতীয় তাৎপর্য রয়েছে। দর্শক, আজকের ঘটনা যেটা, মাঝরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিহতের সংখ্যা 3 জনে দাঁড়িয়েছে এবং শত শত মুসল্লি আহত হয়েছে বলা হচ্ছে। তবে দর্শক, প্রাথমিকভাবে আমরা কি জানলাম? মাঠ দখল। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। আমাদের মূল জায়গায় এই মাঠ দখল শব্দটা কাজে লাগবে। কারা কি নিহত হয়েছে এগুলোর ডিটেলস তালিকা আমাদের কাছে এসেছে, এবং বলা হয়ে থাকে যে সাদ গ্রুপের লোকজন হামলাকারী এবং জোবায়ের গ্রুপের লোকজন আহত। তো দর্শক, এবার আসি যে মৌলিক কারণ কি। আসলে রুটে যদি আমরা যাই, মৌলিক কারণ নেতৃত্বের লোভ। এক গ্রুপ নেতৃত্ব ছাড়বে না, আর এক গ্রুপ নেতা হওয়া লাগবে। আপনি যতই অমুক তমুক ভং সং থিওরি, অমুক সাদ সাহেব অমুক এই বলেছে, সাদ সাহেবের আকীদা সমস্যা, এগুলো সব ফালতু কথা। মূল সমস্যা হচ্ছে নেতৃত্ব, লোভ। সাদ সাহেবকে নেতা মানতে পারছেন না অনেকে, তারা আমির হতে চান। আবার সাদ সাহেবও আমিরত্ব ছাড়বেন না। একেবারে মৌলিক জায়গা এটা জুবায়ের গ্রুপ বা এই দেওবন্দ গ্রুপ, তারা অনেকে বলেছে যে সাদ সাহেব আমির পদ ছেড়ে দিক, সব সমস্যার সমাধান। আকিদের এগুলো কিছু না, এগুলো ভাওতাবাদী। এই মাওলানা মওদুদি অমুক তমুক, এদেরকেও ওই আকিদার ধোয়া তুলে অনেক অপবাদ দিয়েছে না, এই সেম অপবাদ। আসলে আকিদা কিছু না, নেতৃত্বের দ্বন্দ্ব, এটা আপনাদেরকে বুঝতে হবে। তো দর্শক, এখানে রুট হচ্ছে নেতৃত্বের দ্বন্দ্ব, কিন্তু সাম্প্রতিক যে রক্তক্ষয়ী সংঘর্ষ, এটা উস্কানি দিয়েছে প্রথমে কওমি হুজুররা, যারা তাবলিগ জামাত করে না, যারা করে বিভিন্ন রাজনৈতিক দল, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন, এরা সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করে, মহাসমাবেশ করে সাদ গ্রুপকে প্রতিহতের ঘোষণা দিয়েছে। এমনকি মামুনুল হক সাহেব একথাও বলেছিল যে তুরাগ নদীর পারে প্রয়োজনে রক্তের গঙ্গা বইবে। এর মানে সংঘাত সংঘর্ষে উস্কানিদাতা কওমি হুজুরেরা। আমি বিষয়টা গভীরভাবে পর্যবেক্ষণ করছি, কোথাও পাইনি
যে জুবাইর গ্রুপের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছে, তারাও বলেছে পরে, প্রথমে বলা হয়েছে যে আমরা জুবাইর গ্রুপকে বাংলাদেশে, মানে সাত গ্রুপের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছে, এরকম পাইনি যে আমরা জুবাইর গ্রুপকে বাংলাদেশে থাকতে দেব না, তাদেরকে উৎখাত করব, তাদেরকে ইস্তেমা করতে দিব না, তাদেরকে রক্তের গঙ্গা বই দেব, এ কথা কিন্তু বলেনি, আপনার কেউ প্রমাণ করতে পারবে না। বরং এর চাইতে কঠিন কথা, প্রয়োজনে শহীদ হব, রক্তের গঙ্গা, এই কথাগুলো যা তাবলিগ জামাত অরিজিনালি না, কিন্তু তাবলিগের মুরব্বী সাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কওমি আলেম ওলামারা, মামুনুল হক সাহেবরা, এরা এই উস্কানিটা দিয়েছে। অতএব দায়টা কিন্তু এদেরই, উস্কানি। আজকে সংঘাত সংঘর্ষ তাদের উস্কানিতে হয়েছে। অতএব মামুনুল হক সাহেবরা যতই সমাধান বৈঠকে দৌড়ঝাঁপ করুন, তিনি তাবলিগের কি? তিনি তাবলিগ জামাতে কয় চিল্লা লাগিয়েছেন? চিল্লা লাগানো এগুলো নিয়ে আলাদা বিতর্ক আছে, এগুলো আমরা সমর্থন করি না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যারা তাবলিগ না, তারা তাবলিগের উপর খবরদারি করবে কেন? অন্যান্য রাজনৈতিক, তাবলিগের একটা উসুলি হচ্ছে নন পলিটিক্যাল হতে হবে। তো যারা বড় বড় রাজনৈতিক নেতা, তারা এসেছে তাবলিগের মাতব্বরি করতে, এগুলো কি সমস্যার সমাধান? মানে সমস্যাটা রুট এই জায়গায়। যখন অন্য কেউ এসে আপনি আপনার সংগঠনের উপর খবরদারি করতে চান, তখন সংঘাত সংঘর্ষ অনিবার্য। শুধু খবরদারি না, একেবারে হুমকি ধামকিমূলক কথা। যারা তাবলিগে 3 দিনও লাগায়নি, তারা জুবাইর গ্রুপের পক্ষে লাঠি নিয়ে মারামারি করতে আসে। ওরে ভাই, আপনি কি তাবলিগ করেন? আপনি তাবলিগের সমর্থক, দ্যাটস ডিফারেন্ট। আপনি তাবলিগে সময় দেন কিনা? তাদের তো একটা নেতৃত্ব কাঠামো আছে যে এই কটা চিল্লা দিলে এই পদ পাবে, অথবা আমির হওয়া, একটা গ্রুপের রাহবার হওয়া, এগুলো কিছু বৈশিষ্ট্য রয়েছে। আপনি 3 দিনও সময় লাগাবেন না, আপনি করবেন রাজনীতি। আমি ব্যক্তিগতভাবে তাদের রাজনীতি করাটাকেই অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আপনি তাদের উপর খবরদারি কেন করবেন? সংঘাত সংঘর্ষের মূল জায়গাটা এটা। এজন্যে যারা তাবলিগ না, তাদেরকে তাদের এই সমস্যার সমাধান এবং এই ঝামেলা থেকে দূরে রাখতে হবে। বিভিন্ন মাদ্রাসা থেকে লোক ভাড়া করে এনে দখল করে, সাত গ্রুপের লোকজনকে বিভিন্ন জায়গা থেকে বের করে দেয়, হাজারো অভিযোগ আছে। কিসের? মাসেলস পাওয়ারের বলে। তো দর্শক, তো এখানে এই আলেম দাবিদার বা আলেম, আসলে আলেম আলেম দুই গ্রুপই আছে, কিন্তু বেশিরভাগ আলেম বা মাদ্রাসা ছাত্র হচ্ছে জুবাইর গ্রুপে, তারাই উস্কানিটা দিচ্ছে। দেখেন সাত গ্রুপ কি বলছে, তারা কি বলছে? জুবাইর গ্রুপকে থাকতে দিবে না, তারা তাদের অধিকার চাচ্ছে। বলছে যে জুবাইর সাহেবকে ভিসা দিতে হবে, তাকে ইস্তেমায় আনার ব্যবস্থা করতে হবে, আমাদেরকে ইস্তেমার মাঠে অনুমতি দিতে হবে। তারা তো বলছে না তারা করতে পারবে না, তারা তাদের অধিকারের কথাটা বলছে। এখন বলবেন আমি কি সাত গ্রুপের পক্ষে? ভাই, আমি কোন গ্রুপের পক্ষে না, আমি তাবলিগ জামাত করি না। তাবলিগ জামাতের ক্রিটিক করি আমি, তাদের আকীদাগত ছোটখাটো বিভিন্ন ভুল বা তাদের ম্যাথোডোলজির আমি তীব্র সমালোচক, কিছু কিছু ভালো দিকের সমর্থক। কিন্তু সাত গ্রুপকে একেবারে মার্জিনালাইজড করা হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আর সাত গ্রুপ তারা তাদের অধিকারের পক্ষে বলছে, দ্যাটস ইট, এর চাইতে বেশি কিছু না। হয়তো মূল দায়টা এই সংঘাত সংঘর্ষ, হয়তো বা এই হামলায় সাত গ্রুপ জিতেছে, মারামারিতে যে কেউ জিততে পারে, কিন্তু উস্কানিটা দিয়েছে হচ্ছে এই মামুনুল হক সাহেবরা। অতএব মামুনুল হক সাহেবদেরকে ওখান থেকে বের করে দেওয়া উচিত। যার এই যে মামুনুল হক সাহেব, রেজাউল করিম আবরার, অমুক তমুক হ্যাং ট্যাং যারা করে একটা দল, মানে রাজনৈতিক আলেম ওলামাদেরকে যদি তাবলিগ জামাত থেকে আলাদা রাখা যায়, অ্যাটলিস্ট নীতি নির্ধারণে, দেখবেন যে সমস্যা সমাধান হয়ে গিয়েছে। সমস্যাগুলো বাজাচ্ছে রাজনৈতিক আলেম ওলামারা, তারা রাজনীতি করবে, তাবলিগও তারা দখল করে। ভাই এটা কি? আমিরে জামাত কথা বলেছেন, এবার আসি আমরা করণীয় নিয়ে। সমাধান আমিরে জামাত দিয়ে দিয়েছেন, হাসনাত সার্জিস চেষ্টা করছেন। ডাক্তার শফিকুর রহমান লিখেছেন, আজ ভোর রাতে তুরাগ তীরে টঙ্গীর ইস্তেমা মাঠে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে 3 জন মুসল্লির ইন্তেকালে আমরা গভীরভাবে মর্মাহত। মহান আল্লাহ দ্বীনের স্বার্থে সংশ্লিষ্ট সকলকে সবর করার এবং শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানান। দেখেন, পাওয়ার ক্ষমতা এটা অনিবার্য একটা বাস্তবতা, এই প্রশ্নটা সামনে আসেই। অতএব আপনি রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আপনার লোভ নাই, এগুলো নিয়ে ভাবেন না, ক্ষমতা কেন্দ্রিক তৎপরতায় যান না, তাবলিগের অন্যতম থিওরি, ওগুলো ভুয়া কথা। আপনার নিজেদের মধ্যে পাওয়ার স্ট্রাকচার, পাওয়ার কনফ্লিক্ট কত তীব্র হতে পারে দেখলেন তো। বিষয়টি যৌক্তিক আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হোক, তাই কামনা করি। এটাই হচ্ছে সমাধান, যৌক্তিক আলাপ আলোচনার বাইরে কোনো সমাধান নয়। তবে আমরা সুনির্দিষ্টভাবে বলতে চাই এই ঘটনাকে কেন্দ্র করে, যেটা অলরেডি কিছুটা পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তিতে আমরা পেয়েছি যে ওখানে 144 ধারা জারি করা হয়েছে। কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ এগুলো নিষিদ্ধ করা হয়েছে। এটা ঠিক আছে। প্রথম হচ্ছে এবছরের জন্য পুরোপুরি ইস্তেমা নিষিদ্ধ করা যেতে পারে, যে কোনো গ্রুপই ইস্তেমা করতে পারবে না, যদিও এটা মানানো কঠিন।
তবে ইজতেমা যদি নিষিদ্ধ করতে পারে, আলাপ আলোচনা করে, দ্যাটস গুড। এবং কেউ কেউ যেমন চরমনের কেউ কেউ এই দাবি করছে অলরেডি যে ইজতেমায় নিষিদ্ধ করা হোক, এটা ভালো হয় করতে পারলে, কারণ ইজতেমা এটা ফরজ ওয়াজিব সুন্নত কিছু না, এটা নফল। এরপরে এদেরকে তো নিষিদ্ধ করা যাবে না, বাদও দেওয়া যাবে না, আপনাকে আলাপ আলোচনা করতে হবে। আলাপ আলোচনায় দুই পক্ষকেই ছাড় দিতে হবে। ছাড় কি? দুই পক্ষকে স্বাধীনভাবে কার্যক্রম করতে দিতে হবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। খেলাফত মজলিসের দুই গ্রুপ আছে না, ওরকম তাবলিগ জামাতের দুই গ্রুপ হিসেবেই থাকবে, এটাই হচ্ছে চূড়ান্ত সমাধান। এক গ্রুপের ইজতেমায় মাওলানা সাদ সাহেব আসবেন, এটা আপনি ফেরাবেন কেন ভাই? মানে এটা কোন ফেসিবাদ যে আপনি সাদ সাহেবকে আসতে দিবেন না? সে কাদিয়ানি হলো, তাতে আপনার সমস্যা কি? তার মত ভুল, সেটা আপনি সঠিকটা প্রচার করুন, আপনি তাকে আসতে দিবেন না কেন? এদেশে নরেন্দ্র মোদী আসতে পারে আর সাদ সাহেব আসতে পারবে না। অতএব আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে, কিন্তু আলাপ আলোচনায় বসলে হবে না। চূড়ান্ত সমাধান অবশ্যই সাদ সাহেবকে আসতে দিতে হবে এবং এটা সরকারকে দায়িত্ব নিতে হবে। সাদ সাহেব আসবেন, কেন আসবেন না? ভারত থেকে যদি দেওবন্দি আসাদ মাদানির আত্মীয় স্বজন আসতে পারে বাংলাদেশে ওয়াজ মাহফিল করতে, তাহলে সাদ সাহেব আসতে পারবেন না কেন? অতএব সাদ সাহেবের আসার ব্যবস্থাটা নিশ্চিত করা এবং দুই গ্রুপকে স্বাধীনভাবে আলাদা আলাদাভাবে কার্যক্রম চালাতে দেওয়ার মধ্যেই চূড়ান্ত সমাধান।